আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা থাইরয়েড নোডুল কিভাবে ন্যাচারালি শ্রিঙ্ক করা যায় অর্থাৎ ছোট করা যায় সেই বিষয়ে কিছু ইনফরমেশন শেয়ার করব। তো থাইরয়েড সমস্যায় আমরা অনেকেই আক্রান্ত, স্পেশালি ইয়াং পিপল, ফিমেলরা বেশি আক্রান্ত। তো এটার অনেকগুলো কারণ আছে, যেটা আমি আমার প্রিভিয়াস অনেকগুলো ভিডিওতে থাইরয়েড সম্পর্কে অনেক আলোচনা করেছি। তো আপনাদের সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ থাকলো। তো থাইরয়েড নোডিউল হচ্ছে কী জিনিস? থাইরয়েড নোডিউল হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় থাকে আমাদের। জাস্ট আপনি গলা থেকে যদি নিচের দিকে নামেন, এখানে উঁচা একটা অংশ দেখবেন, সেটাকে অ্যাডামস অ্যাপেল অথবা থাইরয়েড কার্টিলেজ বলে। তার নিচেই আপনার জাস্ট 2 ইঞ্চি নিচ থেকে আপনার এখানে যে নসটা থাকে এর মাঝামাঝি থাইরয়েড গ্ল্যান্ডটা থাকে। তো দুই পাশে এটা প্রজাপতির মতো থাইরয়েড গ্ল্যান্ড, এবং এই থাইরয়েড গ্ল্যান্ডের যে কোনো এক পাশে ইউজুয়ালি নোডিউল হয়, অর্থাৎ ওখানকার থাইরয়েড টিস্যুগুলো আপনার জাস্ট একটা সোয়েলিং হয়, ফুলে যায়, তো এবং এটার একটা গুটির মতো হয়ে যায়। তো থাইরয়েড নোডিউল ইউজুয়ালি 1 সাইড বা 2 সাইড হতে পারে, সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে। তো এটা ভেরি কমন ইয়াং পিপলের, এবং এটার ফিমেলদের ক্ষেত্রে অনেক বেশি হয়, এবং এটার বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, এবং আফটার 40 ইয়ার্সের উপর 50% থাইরয়েড নোডিউল 40 ইয়ার্সের উপরে দেখা যায়। তো এটা সাধারণত মাঝে মাঝে দেখা যায়, মাঝে মাঝে চলে যায়, এটা কাম অ্যান্ড গো সিচুয়েশানে থাকে, এবং এটার 95% বিনাইন, অর্থাৎ এটা খারাপ কিছু না, অর্থাৎ ক্যান্সার জাতীয় না বা ম্যালিগন্যান্ট জাতীয় না। তো এখন এটা আমরা সাধারণত ডায়াগনোসিস করি, কিছু ব্লাড টেস্ট করি, যেমন টিএসএইচ করি, থাইরয়েড হরমোনটা দেখি ফিডব্যাক মেকানিজমে, T3, FT3, FT4, রিভার্স T3 এগুলো করা হয়। তারপর অ্যান্টিবডি টেস্টগুলো করা হয়, টিপি অ্যান্টিবডি, থাইরয়েড অ্যান্টিথাইরয়েড গ্লোবুলিন অ্যান্টিবডিগুলো দেখা হয়। তারপর আল্ট্রাসাউন্ড করে আমরা সেটাকে ডায়াগনোসিস করি। তো মেডিকেল ডায়াগনোসিসটা হওয়ার পর আমরা ট্রিটমেন্টে যাই। তো এখন ফাংশনাল মেডিসিন পার্সপেক্টিভে আমরা যেহেতু রুট কজটাকে ট্রিটমেন্ট করি, এবং আমাদের রুট কজ ট্রিটমেন্ট করার কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা রিভার্সেবল কন্ডিশন, রিভার্স করা যায়, এবং সারা জীবন ওষুধ খাওয়ার বিষয় থাকে না। তো এই জন্যে আমাদের রুট কজটাকে জানতে হবে। যে কজ যদি আমরা জানি, তাহলে আমরা ইফেক্টটাকে টার্মিনেট করতে পারবো। এখন এই 90% হাইপোথাইরয়েড বা নোডিউলের কজ কিন্তু অটোইমিউন ডিজিজ, অর্থাৎ 90% হচ্ছে হাইপোথাইরয়েড, এবং এটার মোস্ট লাইকলি হাশিমোটো থাইরয়েডাইটিস। তো এবং হাশিমোটো থাইরয়েডাইটিসে যেটা হয়, কজটা কিন্তু আসলে এখানে না, আপনার নেকে বা গলার ভিতর না, এটার প্রবলেমটা সাধারণত শুরু হয় পেটে, গাট থেকে শুরু হয়। তো পেট যাদের ভালো থাকে না, লিভার যাদের ভালো থাকে না, যাদের হরমোনাল ইমব্যালেন্স থাকে, অটো অ্যান্টিবডি জেনারেট করে লিকি গাট থেকে, এই ইফেক্টটা আপনার এই থাইরয়েড গ্ল্যান্ডের উপর যে পড়ে। তো সুতরাং আমরা যদি ট্রিটমেন্টটা হজম শক্তি বা পেট লিকি গাটটাকে ট্রিটমেন্ট না করে শুধু থাইরয়েডের দিকে ফোকাস থাকি, তাহলে কিন্তু আমরা এটাকে নির্মূল করতে পারবো না। তো সারা জীবন আমাকে থাইরয়েড ওষুধ খেয়ে লেভেল নর্মাল করে রাখতে পারবো, বাট আমার সিমটমগুলো অনেক ক্ষেত্রে যাবে না, এবং অ্যান্টিবডিগুলো এলিমিনেট হবে না। তো যাই হোক, আমি আজকে আলোচনা এদিকে যাচ্ছি না, আমি থাইরয়েড নোডুল নিয়ে কথা বলবো। তো থাইরয়েড নোডুল সম্পর্কে আমরা বললাম, এবং থাইরয়েড নোডুলে আমরা যেটা করব, যে এটা সাইজ কমানোর জন্য কিছু ন্যাচারাল কিছু টিপস আমি শেয়ার করছি। তো অবশ্যই আপনি চিকিৎসকের শরণাপন্ন থেকে এই কাজগুলো করতে হবে, এবং চিকিৎসক আপনাকে গাইডলাইন করবেন যে আপনার থাইরয়েডটা ছোট হচ্ছে কি না, আপনার ব্লাড টেস্ট এবং আল্ট্রাসাউন্ডের মাধ্যমে। তো এখন আপনাকে ডেইরি প্রোডাক্ট, আমরা সাধারণত ডেইরি প্রোডাক্টগুলো অ্যাভয়েড করতে হবে। প্রথম যেই জিনিসটা আমরা বলবো সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ডেইরি মিল্কগুলো খাই, গরুর দুধ বা অন্যান্য অ্যানিম্যালের যে মিল্কগুলো, সেগুলোর মধ্যে গ্রোথ হরমোন অনেক বেশি থাকে। তো এছাড়া বিভিন্ন স্টেরয়েড জাতীয় ম্যাটার ব্যবহার করা হয় গরুকে মোটা তাজা করার জন্য, বা অনেক অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, যে কারণে দুধের কোয়ালিটি নষ্ট হয়। কিন্তু ন্যাচারালি মিল্কে, যে ডেইরি প্রোডাক্টে, সেখানে কিছু গ্রোথ হরমোন থাকার কারণে এই গ্রোথ হরমোনটা ইফেক্ট করে থাইরয়েড গ্ল্যান্ডের উপর, এবং এটার গ্রোথটা প্রমোট করে, থাইরয়েড গ্ল্যান্ডের নোডুলটা বড় করে দেয়। সুতরাং আমরা ডেইরিটা অ্যাভয়েড করব 3-4 মাসের জন্য। আর এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্লুটেন অ্যাভয়েড করতে হবে। গ্লুটেন হচ্ছে গম থেকে যেই প্রোটিনটা আসে। তো এই প্রোটিনটা যেটা হয় আমাদের, এটা ইনফ্লামেশন করে আমাদের গাটে, এবং আমাদের জিন থেকে যেই এনজাইমগুলো তৈরি হয় প্রোটিন নামক, তো সেটা অনেক সময় এই গ্লুটেন ব্রেকডাউন করতে অনেকে হ্যাবিচুয়েটেড না, যে কারণে অনেকের এই গম জাতীয় খাবার থেকে ইনফ্লামেশন হয়। এই জন্য আমরা গমটাকে খুব অ্যাভয়েড করি, কারণ গমে গ্লুটেন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা এগেনস্টে অ্যান্টিবডি বডি তৈরি করে। কিন্তু অ্যান্টিবডিটা গ্লুটেনকে অ্যাটাক না করে আমার বডির নিজস্ব টিস্যু, যেমন ইন দিস কেস থাইরয়েড গ্ল্যান্ডের উপর যে এফেক্ট করছে, তো যে কারণে থাইরয়েডগুলো বড় হয়ে যাচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ডগুলো সোয়েলিং বা ফুলে যাচ্ছে। তো আমাদেরকে এই গম জাতীয় বা গম অ্যাভয়েড করতে হবে ফর সার্টিন টাইম, এবং ইনফ্যাক্ট এটা অ্যাভয়েড করলে অনেক রোগ থেকে আমরা মুক্তি পাই। এরপর হচ্ছে সেলেনিয়াম ডেফিসিয়েন্সি। সেলেনিয়াম গুরুত্বপূর্ণ একটি মিনারেল, যেটা থাইরয়েড নোডুলকে শ্রিঙ্ক করতে কাজ করে, এবং সেলেনিয়াম আমরা পাই হচ্ছে ব্রাজিল নাট একটা বাদাম। তো এখানে খুব ভালো পরিমাণে সেলেনিয়াম পাওয়া যায়। এছাড়া সি ক্যালপে আছে, তারপরে আমাদের বিভিন্ন নাটস, বিভিন্ন অর্গান মিট, এগ, এগুলোর মধ্যে আছে। তো সেলেনিয়াম আমাদের গ্রহণ করতে হবে। অনেক ক্ষেত্রে সাপ্লিমেন্টের প্রয়োজন হয় যদি আমাদের এই ধরনের খাবারগুলো রেগুলার গ্রহণ করার সমস্যা হয়, বা আমরা যদি অ্যাভেলেবল না পাই। এরপরে জিঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট থাইরয়েড নোডুলকে ছোট করতে। তো জিঙ্ক আমরা এখানে হচ্ছে আমাদের অর্গান মিট বা রেড মিটে আমরা জিঙ্ক পাই। এছাড়া ওস্টারে জিঙ্ক আছে, বিভিন্ন নাটসে আছে,
ঠিক আছে? তো এগুলোতে আমরা জিঙ্ক পর্যাপ্ত পরিমাণে পাই, তো জিঙ্ক আমাদের রেগুলার গ্রহণ করতে হবে এবং আমাদের ইস্ট্রোজেন ডমিনেন্স থাকলে এটাকে অ্যাভয়েড করতে হবে। স্পেশালি দেখা যাচ্ছে যে মহিলাদের ক্ষেত্রে প্রেগনেন্সি যখন হয় তখন ইস্ট্রোজেন বডিতে বেড়ে যায়। হ্যাঁ, তো তখন এই ইস্ট্রোজেনটা একটা ইফেক্ট হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের উপর প্রভাব পড়ে থাইরয়েড গ্ল্যান্ডকে মানে সোয়েলিং করে। তো দেখা যায় অনেক সময় প্রেগনেন্সির সময় থাইরয়েডের প্রবলেমগুলো দেখা যায় বেশি। তো এটা একটা কারণ যে প্রেগনেন্সির সময়। এছাড়া যারা বার্থ কন্ট্রোল পিল খায়, জন্ম নিয়ন্ত্রণের বড়ি খাচ্ছে, সেখানে ইস্ট্রোজেন পিল থাকে। সেই ইস্ট্রোজেন পিলটা যে বডিতে থাইরয়েড ইস্ট্রোজেন রিসেপ্টরগুলো থাকে থাইরয়েড গ্ল্যান্ডে, তো অনেক সময় থাইরয়েডের সমস্যাগুলো বাড়িয়ে দেয়। এছাড়া যারা বার্থ কন্ট্রোলের জন্য ইনজেকশন নিচ্ছে সেক্ষেত্রেও সমস্যা হয়। তো ইস্ট্রোজেন ডমিনেন্স থাকলে অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের সাথে যদি কারো পিসিওএস বা ওভারিতে সমস্যা থাকে বা বাইরে থেকে বাহ্যিকভাবে ইস্ট্রোজেন নিচ্ছে অথবা প্রেগনেন্সির সময়, এই সময়টাতে ইস্ট্রোজেন ডমিনেন্স থাকলে থাইরয়েড গ্ল্যান্ডের নোডুলগুলো সোয়েলিং হয়। তো এটাকে ইস্ট্রোজেন ডমিনেন্স কীভাবে কাউন্টার করতে হয় এই রিলেটেড আমার ভিডিও আছে, আমি লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা দেখে নেবেন। তো এছাড়া কিছু ন্যাচারাল কিছু হার্বস যেমন টারমারিক, হ্যাঁ, তারপরে মানে হলুদের গুঁড়া, স্পিরুলিনা এবং বসওয়েলিয়া, তো এগুলো হচ্ছে কিছু ন্যাচারাল হার্বস যেগুলো বিভিন্ন রিসার্চে প্রমাণিত যে এগুলো থাইরয়েড নোডুলকে শ্রিঙ্ক করতে সাহায্য করে। এছাড়া আমরা হলিস্টিক মেডিসিন হিসেবে হোমিওপ্যাথিটাকে খুব এনকারেজ করি, বিকজ এক্ষেত্রে বিভিন্ন অটোইমিউন কন্ডিশনকে যেমন অ্যাড্রেস করা হয়, প্যাথোলজিকে অ্যাড্রেস করা হয়। এখানে টোটালি একটা মানুষকে বিবেচনা করা হয়, তার কোনো ট্রমা, সেটা ফিজিক্যাল হোক মেন্টাল হোক, যেটা তার থাইরয়েড গ্ল্যান্ডের উপর ইফেক্ট করেছে কিনা বা কোনো ইমব্যালেন্স হয়েছে কিনা, অর্থাৎ আপনার শরীরে আয়োডিন বা সেলেনিয়াম পর্যাপ্ত থাকার পরেও হয়তো সেটা টিস্যুতে ঠিকমতো কাজ করছে না, লিভার ঠিকমতো কাজ করছে না, এই বিষয়গুলোকে কনসিডারেশনে নিয়ে অনেক সময় হোমিওপ্যাথিক ওষুধ এখানে অনেক ভালো ইফেক্ট প্রভাব ফেলে। তো যাই হোক, এই বিষয়গুলো আমি শেয়ার করলাম যে আমরা শুধু থাইরয়েড ওষুধ খেয়েই আমরা রিপোর্ট নর্মাল রাখতে পারি, বাট থাইরয়েড নোডুল শ্রিঙ্ক করতে গেলে আপনাকে বেসিক এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।